আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইরান, ইসরায়েল, ফিলিস্তিন ত্রিমুখী যুদ্ধ চলছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বিপুল পুলিশ, তীব্র উত্তেজনা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বিপুল পরিমাণ পুলিশ অবস্থান নিয়েছেন, পুরো ক্যাম্পাস ঘিরে ফেলেছেন। গাজা যুদ্ধবন্দী আন্দোলনরত শিক্ষার্থীদের সরাতে পুলিশ যে কোনো সময় অভিযান শুরু করতে পারে। এ নিয়ে সেখানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এবারে জানাবো ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত 5। জানাবো গাজা উপত্যকা রাফায় হামলা করার ব্যাপারে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এদিকে জাতিসংঘকে এবার হুমকি দিল ইহুদিবাদী ইসরায়েল। খুনির কদর্যতা ঠিক কতটা সীমা ছাড়াতে পারে তার উদাহরণ হিসেবে হয়তো একদিন ইতিহাসের পাতায় লেখা হবে ইসরায়েলের কথা। এমনিতেই বর্তমানে জবরদখলের প্রতি শব্দ হিসেবে অভিধানে স্থান করেছে ইহুদিবাদী এই দেশটির নাম। নিজেদের এমন চরিত্র নিয়ে উঁচু গলায় জাতিসংঘকে এবার হুমকি দিল তারা। এদিকে ফিলিপাইনে আবারও জেগে উঠেছে ৩০০ বছর আগের ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন নগর। এবং সর্বশেষ জানাবো পশ্চিম তীরে জর্ডানের ত্রাণবহরে ইসরায়েলিদের হামলা। জর্ডান জানিয়েছে গাজার উদ্দেশ্যে রওনা করা তাদের একটি ত্রাণবাহী গাড়ির বহর পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার শিকার হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বিপুল পুলিশ, তীব্র উত্তেজনা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বিপুল পুলিশ অবস্থান নিয়েছে। তারা পুরো ক্যাম্পাস ঘিরে ফেলেছে। গাজা যুদ্ধবন্দী আন্দোলনরত শিক্ষার্থীদের সরাতে পুলিশ যে কোনো সময় অভিযান শুরু করতে পারে। এ নিয়ে সেখানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। রয়টার্স সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলপন্থীদের সংঘর্ষের পর দাঙ্গার প্রস্তুতি নিয়ে পুলিশ সেখানে অবস্থান নেয়। বুধবার সন্ধ্যার মধ্যে পুলিশের বেশ কয়েকটি বিশেষ ইউনিটকে সেখানে নিয়ে আসা হয়। তারা উত্তেজিত জনতার সমাবেশ ছত্রভঙ্গ করতে আধুনিক সব সরঞ্জাম নিয়ে সেখানে অবস্থান করছে। পুলিশ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাইকিং করছে, বলছে এখনই আন্দোলনকারীদের তাঁবু গুটিয়ে চলে যেতে হবে, নয়তো শক্তি প্রয়োগ করে তাদের সরানো হবে। সমাবেশটি আইনগতভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে, তাই এখানে যারা থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় অভিযানে 24 ঘন্টার মাথায় ক্যালিফোর্নিয়ায় পুলিশ একই পদক্ষেপ নিতে যাচ্ছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী শিক্ষার্থীরা একাডেমিক ভবন হ্যামিল্টন হল দখলে নিলে পুলিশ অভিযান শুরু করে। মাত্র 2 ঘন্টার অভিযানে পুলিশ সবাইকে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থীদের তাঁবু উচ্ছেদ করে পুলিশ। সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার হন 300 জন। বর্তমানে সেখানে পুলিশ অবস্থান করছে। নতুন করে কাউকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে জড়ো হতে দেওয়া হচ্ছে না। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় পুলিশের অভিযানের পরপরই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলপন্থীদের সংঘর্ষের খবর আসে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পত্রিকা ডেইলি ব্রোঞ্জ বলছে, ইসরায়েলের সমর্থকরা ক্যাম্পাসে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ক্যাম্প ভেঙে ফেলার চেষ্টা করেছিল। এই সময় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা একটি পোস্টে লস অ্যাঞ্জেলসের ডেপুটি মেয়র কমিউনিকেশন জ্যাস চিডল বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করেছে। ইউসিএলএ চ্যান্সেলর 3 ব্লকের অনুরোধে সাড়া দিয়ে ক্যাম্পাসে যান তারা। তারপর থেকে ক্রমান্বয়ে পুলিশের উপস্থিতি বাড়ছে। গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে গত সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় উত্তাল। শিক্ষার্থীরা ক্যাম্পাসগুলোতে তাঁবু গেড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেছেন। ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা, নিহত 5। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খার্কিভ এবং দোনেস্কে রুশ সেনাবাহিনীর হামলায় অন্তত 5 জন নিহত হয়েছে বলে ওই অঞ্চলের গভর্নর জানিয়েছেন। বুধবার পূর্বাঞ্চলীয় খার্কিভ এবং দোনেস্কে অঞ্চলে প্রায় অবিরাম বোমাবর্ষণ হয়। খবর সিএনএনের। গভর্নর ওলেগ সেনেগুগভ জাতীয় টেলিভিশনে বলেছেন, বুধবার সকালে 2টি নির্দেশিত বায়বীয় বোমা রুশ সীমান্ত থেকে প্রায় 15 কিলোমিটার দূরে জোলোচিপ শহরের কেন্দ্রস্থলে আঘাত হানে। তিনি টেলিগ্রামে লিখেছেন, রুশ 11 বছর বয়সী এক বালকসহ 2 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন। একটি বাড়িতে 67 বছর বয়সী একজন স্থানীয় ব্যক্তি এবং 38 বছর বয়সী একজন নারী আহত হয়েছেন।
পার করা অসংখ্য যানবাহন থেকে আগুনের কালো ধোঁয়ার ছবি পোস্ট করা হয়েছে। পাশাপাশি খার্কিভ অঞ্চলের আরও পূর্বে কুপিয়ানস্ক শহরের কাছাকাছি রুশ গোলাবর্ষণের লেলিউকিভকা গ্রামে ৬৭ বছর বয়সী একজন নারী নিহত হয়েছেন বলেও গভর্নর জানিয়েছেন। এছাড়া পূর্ব দোনেস্ক অঞ্চলে যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের ছোট শহর গিরগিনিতে ২ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন বলে অঞ্চলটির সামরিক প্রশাসনের অন্যতম প্রশাসনের প্রধান ভাদিম ফিলাশোকিন বলেছেন। তিনি টেলিগ্রামে লিখেছেন, রুশরা আজ বিকেলে শহরে আক্রমণ করেছে। দোনেস্ক অঞ্চলে নিহতদের মধ্যে একজন ৬৭ বছর বয়সী নারী এবং একজন ৬৪ বছর বয়সী পুরুষ রয়েছেন বলে ফিলাশকিন জানিয়েছেন। রাফায় হামলার ব্যাপারে ইসরায়েলকে হুঁশিয়ারি হামাসের। গাজা উপত্যকায় রাফায় হামলা করার ব্যাপারে ইসরায়েলকে হুঁশিয়ারি করে দিয়েছে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের সিনিয়র নেতা ওসামা হামাদান বুধবার হিজবুল্লাহ সমর্থিত লেবাননের আল মানার চ্যানেলকে বলেছেন, শত্রু যদি রাফায় স্থল আগ্রাসী অভিযান চালায় তবে আলোচনা বন্ধ হয়ে যাবে, কারণ গুলির মধ্যে প্রতিরোধ আন্দোলন আলোচনা চালায় না। হামদান আরও বলেন, হামাসের প্রতিরোধ সক্ষমতা এখনও উচ্চ পর্যায়ে রয়েছে, প্রতিরোধ আন্দোলন এখনও দারুণ আছে, আর এই সময় জয়নবাদী এলিট ব্রিগেডগুলো গাজা উপত্যকায় ধরে পড়েছে। তিনি আরও বলেন, ইসরায়েলি শত্রুতা তাদের সক্ষমতা নিয়ে বাজি ধরেছে, তবে প্রতিরোধ আন্দোলন প্রস্তুতি নিচ্ছে। হামদান নিশ্চিত করেন যে হামাসের 2 নেতা মোহাম্মদ দেইভ এবং ইয়াহিয়া সিনিয়রের সাথে স্থায়ী যোগাযোগ আছে। তারা মাঠের পরিস্থিতির উপর ঘনিষ্ঠভাবে নজর রাখছেন। তিনি বলেন, যুদ্ধের ব্যাপারে নিয়মিত সমন্বিত কার্যক্রম চলে। হামদান বলেন, এই যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফল হল এই যে প্রতিরোধ বলয় শক্তি এবং ক্ষমতা বেড়েছে। জয়নবাদী সত্তার বিরুদ্ধে ইরানি প্রতিক্রিয়ার ফলে নতুন সমীকরণের সৃষ্টি হয়েছে। তিনি উল্লেখ করেন, যারা গাজায় সমুদ্র জেটি নির্মাণ করেছে তারা হলো আমেরিকান সরকার। তিনি বলেন, গাজার মাটিতে প্রতিটি সশস্ত্র সৈন্য ফিলিস্তিনি জনগণের শত্রু। গাজা উপত্যকায় নতুন রাজনৈতিক কর্তৃপক্ষ নির্মাণের প্রকল্পটি প্রতিরোধ আন্দোলন ভণ্ডুল করে দেবে। তিনি একই সাথে চীনা মধ্যস্থতাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, শত্রু রাফা যুদ্ধে প্রত্যেককে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। এদিকে হামাসের একটি সূত্র সৌদি পত্রিকা আশরাফকে বলেছে, এবার যুদ্ধবিরতি প্রস্তাবের ব্যাপারে ভিন্ন পরিবেশ এবং পরিস্থিতি বিরাজ করছে। হামাস সদস্যরা কায়রোতে আলোচনার পর ফিরে গেছে। তারা নিজেদের মধ্যে আলোচনা করে ইসরায়েলে দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবের ব্যাপারে তাদের অবস্থান জানাবে। জাতিসংঘে হুমকি দিল ইসরায়েল। খুনির কদর্যতা ঠিক কতটা সীমা ছাড়াতে পারে তার উদাহরণ হিসেবে হয়তো একদিন ইতিহাসের পাতায় লেখা হবে ইসরায়েলের নাম। এমনিতেই বর্তমানে জবরদখলের প্রতিশব্দ হিসেবে অভিধানে স্থান করে নিয়েছে ইহুদিবাদী দেশটির নাম। নিজেদের এমন চরিত্র নিয়েও উঁচু গলায় জাতিসংঘকে হুমকি দিল তারা। খোদ জাতিসংঘে দাঁড়িয়ে ইসরায়েলি দূত গিলাদ এরদান বিস্ফোরক মন্তব্য করেন। জাতিসংঘের সাধারণ পরিষদে বুধবার ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পাওয়া নিয়ে এক বিতর্কে অংশ নিয়ে এই হুমকি দেন বৈশ্বিক সংস্থাটি নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত এরদান। শুধু তাই নয়, ফিলিস্তিনিরা রাষ্ট্রে মর্যাদা পাওয়ার জন্য উপযুক্ত নয় বলেও মন্তব্য করেন ইসরায়েলি কূটনৈতিক। গিলাদ এরদান বলেন, অচিরেই বিশ্ব জেগে উঠবে এবং জাতিসংঘের ডেকে আনা বিপর্যয় দেখতে পারবে। ভবিষ্যতে শিক্ষার্থীরা জাতিসংঘের পতন নিয়ে পড়াশোনা করবে, যেখানে সংস্থাটি নৈতিক অধঃপতন এবং অন্ধত্ব নিয়ে জানবে। এ সময় নতুন একটি বৈশ্বিক সংস্থা গড়ে উঠবে বলেও মনে করেন গিলাদ এরদান, যাদের শক্তিশালী নৈতিক ভিত্তি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সন্ত্রাসীদের সমর্থন দেওয়ার কোনো ইচ্ছা থাকবে না। জাতিসংঘের বক্তব্যের মঞ্চে দাঁড়িয়ে ইসরায়েলি এই কূটনৈতিক জানান, জাতিসংঘের অস্তিত্ব আর মাত্র হাতে গোনা কয়েকদিন রয়েছে। এ সময় তার এই বক্তব্য মনে রাখার জন্য তাকিদও দেন এরদান। ফিলিপাইনে খরায় জলধার শুকিয়ে গেছে, উঠেছে ৩০০ বছর আগের নগর। ফিলিপাইনে আবারও জেগে উঠেছে ৩০০ বছর আগের ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন নগর। তাপ বৃদ্ধির কারণে তীব্র খরার কবলে পড়েছে ফিলিপাইনের কিছু অংশ। দেশটির একটি গুরুত্বপূর্ণ বাঁধও শুকিয়ে গেছে, আর ওই বাঁধের এলাকায় হারিয়ে যাওয়া নগর জেগে উঠেছে। ১৯৭০ সালে পানি সংরক্ষণের জন্য কৃত্রিম জলধার তৈরির সময় পান্তাবাগান নগরীটি পানির তলায় তলিয়ে যায়। আবহাওয়া শুষ্ক এবং গরম থাকলে ওই শহরটি মাঝে মধ্যে জেগে ওঠে, তবে সেটি খুব বিরল ঘটনা। বাঁধ দেখাশোনার দায়িত্বে থাকা ফিলিপাইনের সংস্থাটি জানিয়েছে, তলিয়ে যাওয়া শহরটি আগে দৃশ্যমান হয়েছিল, তবে এবারের মতো এতটা দৃশ্যমান আগে কখনো হয়নি। জানা গেছে জলধারাটির পানির স্বাভাবিক উচ্চতা ২২১ মিটার, তবে এখন পানির স্তর প্রায় ৫০ মিটারে নেমে গেছে। ফিলিপাইনের প্রায় অর্ধেক এলাকায় এখন খরা চলছে। অনেক এলাকার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। পশ্চিম তীরে জর্ডানের ত্রাণবহরে ইসরায়েলিদের হামলা। জর্ডান জানিয়েছে, গাজার উদ্দেশ্যে রওনা করা তাদের একটি ত্রাণবাহী গাড়ির বহরে
পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের হামলার শিকার হয়েছে। বিস্তারিত না জানালেও জর্ডান কর্তৃপক্ষ জানিয়েছে, খাদ্য, ময়দা এবং অন্যান্য মানবিক সহায়তা বহনকারী জর্ডানের 2টি ত্রাণবহরে হামলা চালিয়েছে ইসরায়েলি সেটেলাররা। যদিও অধিকৃত পশ্চিম তীর এবং ইসরায়েলিদের ভেতর দিয়ে ট্রাকগুলো শেষ পর্যন্ত গাজায় তাদের গন্তব্যে পৌঁছায়। জর্ডান কর্তৃপক্ষ এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, ইসরায়েলি কর্তৃপক্ষ আন্তর্জাতিক সংস্থা এবং এ ত্রাণবহরগুলো নিরাপত্তা বিধানে দায়বদ্ধ। যুক্তরাষ্ট্রের অনুরোধে ইসরায়েল গত বুধবার গাজা স্ট্রিপের উপর উত্তর প্রান্তে একমাত্র ক্রসিং খুলে দেয়। ফলে ইরেজ চেকপোস্ট পয়েন্ট দিয়ে ত্রাণবাহী ট্রাকগুলো যাওয়ার অনুমতি দেওয়া হয়। এই রুট ব্যবহার করে জর্ডানের ত্রাণবাহী গাড়ির বহর গাজার দিকে এগোচ্ছিল। জানা যায়, জর্ডানের 31টি ট্রাকের একটি বহর উত্তর গাজায় ইরেজ ক্রসিং এর দিকে যাচ্ছিল এবং আরও 48টি ট্রাক দক্ষিণ গাজার কেরাম শালম ক্রসিং এর দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকগুলো খাদ্য, ময়দা এবং অন্যান্য সাহায্য বহন করছিল। খবর আরব নিউজের। হোনেনু নামের একটি ইসরায়েলি আইনি সহায়তা প্রদানকারী সংস্থা জানিয়েছে, মালে আদুমিমের কাছাকাছি ট্রাকগুলোর পথ রোধ করার কারণে 4 জন সেটেলারকে গ্রেপ্তার করেছে পুলিশ।